দশম শ্রেণীর জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আলোচ্য পাঠ্য একক হলো বায়ুমণ্ডলের উচ্চতা এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস। ইতিপূর্বে তোমরা জেনেছ যে ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তবে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 29 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলীয় উপাদানগুলির প্রায় 97% উপাদান এই উচ্চতার মধ্যে অবস্থান করছে এবং এই অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবও সবচেয়ে বেশি। সেজন্য বায়ুমণ্ডলের উপাদানগুলির ঘনত্ব ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার উচ্চতার মধ্যে সর্বাধিক হয়ে থাকে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, উপরের দিকে উচ্চতা এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে উষ্ণতার পার্থক্য ঘটে, এই দুটির পার্থক্যকে যদি বিভেদ বা পৃথককারী স্তর হিসাবে ধরা হয়, এর ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রধান 6টি বায়ুমণ্ডলীয় স্তরে ভাগ করা যায়। এই 6টি স্তরের মধ্যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অবস্থান করছে যে স্তরগুলি, তাদের নাম ট্রপোস্ফিয়ার, স্তর। এটি ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং ট্রপোস্ফিয়ার স্তরের সবচেয়ে ঊর্ধ্ব অংশে গিয়ে পৌঁছায় -60°C তাপমাত্রা। দ্বিতীয়ত, ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, নানান ধরনের আবহিক যে গোলযোগ বা ঘটনাবলী এই স্তরের মধ্যেই ঘটে থাকে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরটি অশান্ত অবস্থায় অবস্থান করে। এই জন্য ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা যে কমে, এই তাপমাত্রা কমার একটা নির্দিষ্ট হার রয়েছে। দেখা গেছে যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4°C হারে তাপমাত্রা কমে যায় বা হ্রাস পায়। উষ্ণতার হ্রাসের এই হারকে বলা হয় নর্মাল টেম্পারেচার ল্যাপস রেট বলা হয়। ট্রপোস্ফিয়ার স্তরের যেখানে শেষ, তারপর থেকে 2 থেকে 3 কিলোমিটার উপরের দিকে বিস্তৃত একটি পৃথককারী স্তর লক্ষ্য করা যায়। এই স্তরের মধ্যে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বায়ুমণ্ডলের মিশ্রণ বন্ধ হয়ে যায়। এই রকমই একটি অপরিবর্তনীয় যে স্তর, এই স্তরের নাম হলো ট্রপোপজ, অর্থাৎ স্তব্ধ স্তর। ট্রপোপজের ওপরে 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি অবস্থান করছে। এর নাম স্ট্র্যাটোস্ফিয়ার।
এই স্তর ট্রপোস্ফিয়ারের ঠিক বিপরীত, অর্থাৎ এই স্তরে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। বাড়তে বাড়তে স্ট্রাটোস্ফিয়ার স্তরের সবচেয়ে উচ্চ অংশে গিয়ে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তবে স্ট্রাটোস্ফিয়ার স্তরের 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন জাতীয় গ্যাসের প্রাধান্য রয়েছে। তো এই গ্যাসের প্রাধান্যের ভিত্তিতে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের এই স্তরটিকে বলা হয় ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই স্তর ধীর, স্থির বা শান্ত অবস্থায় থাকার জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 2 থেকে 3 কিলোমিটার চওড়া একটি অপরিবর্তনীয় যে স্তব্ধ স্তর ও অবস্থান করছে, এর নাম স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজের পর শুরু হয় বায়ুমণ্ডলের আরেকটি স্তর, পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন যে স্তর, এটি তৃতীয় স্তর, এর নাম মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 50 কিলোমিটারের পর থেকে অবস্থান করছে, অর্থাৎ 50 কিলোমিটারের পর থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই মেসোস্ফিয়ার স্তরটি অবস্থান করছে। মেসো কথার অর্থ মাঝারি বা মধ্যম। মেসোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা কমতে থাকে। এইভাবে মেসোস্ফিয়ার স্তরে তাপমাত্রা কমতে কমতে এর সর্বোচ্চ সীমায় তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তো এত তাপমাত্রা কম থাকার জন্য মহাকাশ থেকে যে উল্কাপিণ্ড বা উল্কাপাত ঘটে, সেগুলি যখন মেসোস্ফিয়ার স্তরে এসে পৌঁছায়, মেসোস্ফিয়ার স্তরে পৌঁছানোর পর সেগুলি নিমেষে পুড়ে নির্মূল হয়ে যায়, ছাই হয়ে যায়, ফলে আর পৃথিবীতে পৌঁছাতে পারে না। মেসোস্ফিয়ারের উপরে 80 কিলোমিটারের পর একটি স্তব্ধ স্তর রয়েছে, এর নাম মেসোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি দেখো। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য: উপরের দিকে বায়ুমণ্ডলের যে চতুর্থ বা 4 নম্বর পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন স্তর রয়েছে, তার নাম থার্মোস্ফিয়ার। এটি 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই ছবিটি দেখো। 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের যে স্তর, এই স্তরটির নাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা বাড়তে বাড়তে 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার উচ্চতার মধ্যে তাপমাত্রা এত দ্রুত বৃদ্ধি পায় যেখানে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়। এরপর থেকে তাপমাত্রা অপরিবর্তনীয় অবস্থায় থাকে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকে। এইরকমই থার্মোস্ফিয়ারের মধ্যে স্থিতিশীল এবং অপরিবর্তনীয় উচ্চ তাপযুক্ত যে অঞ্চল, তার নাম সমতাপ অঞ্চল। এই সমতাপ অঞ্চলের উপরে 300 থেকে 500 কিলোমিটার উচ্চতার মধ্যে সূর্যের থেকে আসা এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এই অধিক উচ্চ শক্তিসম্পন্ন তাপমাত্রাগুলি থার্মোস্ফিয়ারে পৌঁছানোর পর এগুলি আয়নায় ভেঙে বায়ুমণ্ডলের উপাদানগুলিকে আয়নাইজ বা তড়িদাহত অবস্থায় রাখে।
অর্থাৎ বায়ুর কণাগুলি ইলেকট্রন এবং প্রোটনে বিচ্ছিন্ন বা পৃথকভাবে অবস্থান করে। এই ইলেকট্রন এবং প্রোটনগুলি যখন পরস্পরের সংস্পর্শে চলে আসে, পরস্পর উত্তেজিত হয়ে পড়ে, এর ফলে কী হয়, মেরু অঞ্চল থেকে একটা বর্ণময় আলোর জ্যোতি লক্ষ্য করা যায়। এই রকমই বর্ণময় যে আলোর জ্যোতির সৃষ্টি হয়, এটা এই বায়ুর কণাগুলি আয়োনাইজ অবস্থায় থাকার জন্য থার্মোস্ফিয়ার স্তরে এই ঘটনাগুলি ঘটে। তো থার্মোস্ফিয়ারের এই স্তরটির নাম হলো আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ারের যে আলোকজ্যোতি বা বর্ণছটা সৃষ্টি হয়, সেটা উত্তর মেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরু অঞ্চলে কুমেরু প্রভা নামে পরিচিত। আয়নমণ্ডলে ইলেকট্রন এবং প্রোটন কণাগুলির সঙ্গে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার যে তরঙ্গ, সেগুলি প্রতিহত বা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীর দিকে ফিরে আসে। এর ফলে কি হয়, বেতার সংযোগ রক্ষা হয় পৃথিবী পৃষ্ঠে। তারপরে 500 কিলোমিটারের পর থেকে উপরের দিকে 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের এই স্তরটির নাম এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে এবং সর্বোচ্চ সীমানায় গিয়ে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই স্তরের মধ্যে হিলিয়াম, হাইড্রোজেন, পারমাণবিক অক্সিজেন ইত্যাদি গ্যাসীয় উপাদানের প্রাধান্য রয়েছে। এগুলি সবচেয়ে হালকা অর্থাৎ নিষ্ক্রিয় শ্রেণীর গ্যাস, সেই কারণে বায়ুমণ্ডলের একেবারে ওপরের দিকের স্তরে অবস্থান করছে। 750 কিলোমিটারের পর থেকে বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তর বা সীমা, যেটা ধরা হয়েছে 10,000 কিলোমিটার উচ্চতা, এই স্তরের মধ্যে বায়ুমণ্ডলের যে স্তরটি অবস্থান করছে তার নাম ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না। এখানে কি হয় যে বায়ুর কণাগুলি প্রোটন ও ইলেকট্রন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে, এই জন্য এই স্তরের এই রকম নামকরণ করা হয়েছে।